ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1 আলোচনা করব এবং এই প্রশ্নগুলো বছরেরই অর্থাৎ জানুয়ারি 2023 এক্সামে এসেছিল। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রত্যেকটি প্রশ্ন ডিটেলসে আলোচনা করব, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 বলা হয়েছে কনস্ট্রাকটিভিজম ইন ক্লাসরুম ইজ। কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক কাজ বলতে কোন ধরনের ক্লাসরুমকে বোঝানো হয়? টিচার ফোকাসড নাকি স্টুডেন্ট ফোকাসড নাকি অ্যাক্টিভিটিস ফোকাসড নাকি কোয়েশ্চেন ফোকাসড? এর অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। স্টুডেন্ট ফোকাসড ক্লাসরুমকেই কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম বলা হয়। অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম বলতে বোঝায় যে ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদের অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট এবং পার্টিসিপেশন থাকে লার্নিং প্রসেসের মধ্যে, এবং স্টুডেন্টরা যেখানে নিজেদের নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং নিজেরা গড়ে তুলতে পারে পার্টিকুলার টপিকের উপর। এখানে টিচারের রোল হচ্ছে এজ এ ফ্যাসিলিটেটর অর এজ এ গাইড রাদার দেন দ্য ট্র্যাডিশনাল লেকচার। আশা করছি বোঝা গেছে কোন ধরনের ক্লাসরুমকে কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, this is an innovative tool that enables teachers to take students on immersive virtual journeys and field trips। কোন প্ল্যাটফর্ম ইউজ করে টিচার স্টুডেন্টদেরকে ভার্চুয়ালি অভিজ্ঞতা করাতে পারে এবং বিভিন্ন ধরনের ফিল্ড ট্রিপস দিয়ে থাকে? অপশন রয়েছে গুগল ক্লাসরুম, গুগল এক্সপেডিশন, গুগল ভার্চুয়াল ট্যুর নাকি এমএস ক্লাসরুম এক্সপেডিশনস। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, গুগল এক্সপেডিশনস। এক্সপ্লেনেশন দেখে নেব। গুগল এক্সপেডিশন হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বা টুলস যার থ্রু থেকে টিচার স্টুডেন্টদেরকে ভার্চুয়ালি জার্নি অথবা ফিল্ড ট্রিপস দিয়ে থাকে, যেখানে রিয়েল এক্সপিরিয়েন্স করে থাকে স্টুডেন্টরা। বিভিন্ন ধরনের যেমন হিস্টোরিক্যাল সাইটস অথবা লোকেশনস অথবা ল্যান্ডমার্কস এখানে ভিজুয়ালাইজেশন করানো যায় স্টুডেন্টদেরকে, যার থ্রু থেকে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে গড়ে তুলতে পারে। নেক্সট ছিল অ্যানাদার অপশন ছিল গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম কি? গুগল ক্লাসরুম হচ্ছে এক ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন, যেখানে স্টুডেন্ট এবং টিচার বোথকে প্রোভাইড করা হয়ে থাকে তাদের যাতে কমিউনিকেশন করতে পারে তার ফ্যাসিলিটি রয়েছে। বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং করতে পারে, রিসোর্স শেয়ার করতে পারে, অ্যাসাইনমেন্ট ম্যানেজ করতে পারে, এই ধরনের প্ল্যাটফর্ম যেখানে এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। আশা করছি বোঝা গেছে। আর বাকি যে দুটো অপশন ছিল সেগুলো কোনো ধরনের প্ল্যাটফর্ম বলে এক্সিস্ট করছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলা হয়েছে ড্যাশ টাইপ অফ ইভালুয়েশন ইজ ইউজড ফর মনিটরিং দ্য লার্নিং প্রসেস অফ স্টুডেন্ট। লার্নিং প্রসেস মনিটরিং করার জন্য কোন ধরনের ইভালুয়েশন ইউজ করা হয়ে থাকে? সাবমেটিভ, ফরমেটিভ, ডায়াগনস্টিক নাকি অ্যাসিমিলেটিভ? লার্নিং প্রসেস মনিটরিং করা অর্থাৎ ডিউরিং দ্য কোর্স ইভালুয়েশন করা, মানে কোর্স চলাকালীন ইভালুয়েশন বা মূল্যায়ন করাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। এই জন্য এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ ইভালুয়েশন কাকে বলা হয়? যে ধরনের ইভালুয়েশন ডিউরিং দ্য কোর্স অর্থাৎ কোর্স চলাকালীন করা হয়ে থাকে সেগুলোকেই বলা হবে ফরমেটিভ ইভালুয়েশন। যেমন মক টেস্ট নেওয়া, উইকলি টেস্ট নেওয়া অথবা চ্যাপ্টার টেস্ট নেওয়া, এগুলোকে ফরমেটিভ ইভালুয়েশন বলা হয়ে থাকে। ইভালুয়েশন 4 রকমের হয়ে থাকে। প্লেসমেন্ট ইভালুয়েশন, যেখানে একটি কোর্স থেকে অন্য একটি কোর্সে অ্যাডমিশনের জন্য যে ইভালুয়েশনগুলো করা হয়ে থাকে সেগুলোকে প্লেসমেন্ট ইভালুয়েশন বলা হয়। একই রকম রয়েছে ফরমেটিভ। ফরমেটিভ মানে কি? ডিউরিং দ্য কোর্স অথবা কোর্স চলাকালীন যে ধরনের ইভালুয়েশন টেকনিকগুলো করা হয়ে থাকে সেগুলোকেই বলা হয় ফরমেটিভ ইভালুয়েশন। তারপর হচ্ছে সাবমেটিভ। সাবমেটিভে কি হয়? সাবমেটিভ হচ্ছে এন্ড অফ দ্য কোর্স যে ধরনের ইভালুয়েশনগুলো হয়ে থাকে, যেমন বোর্ড এক্সাম, এগুলো হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন। এরপর নেক্সট আরেকটি রয়েছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। এটি একটি এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ ইভালুয়েশনে কি হচ্ছে? ডিউরিং দ্য কোর্স করা হয়ে থাকে ইভালুয়েশনগুলো, এবং সেই ইভালুয়েশনের থ্রু থেকে যদি কোনো পার্টিকুলার কোর্সের মধ্যে প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কি হয়? ফাইন্ডিং বা আইডেন্টিফাই করা হয়ে থাকে ফরমেটিভের ইভালুয়েশনের থ্রু থেকে। আর সেই প্রবলেমস যে রয়েছে তার যে আইডেন্টিফিকেশন হয়েছে ডায়াগনস্টিক ইভালুয়েশনে কি হয়? সেই প্রবলেমগুলোর কজেস কি, কেন সেই প্রবলেমগুলো তৈরি হয়েছে, সেইগুলো অ্যাকচুয়ালি এখানে সেই কজেস ফাইন্ডিং করা হয়ে থাকে ডায়াগনস্টিক ইভালুয়েশনে। আশা করছি 4টে ইভালুয়েশন বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলা হয়েছে ফর মোস্ট ক্লাসরুম পারপাসেস হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য বেস্ট সুইটেড ফর সোশ্যাল স্কিল অ্যাসেসমেন্ট।
সামাজিক দক্ষতা নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোন বিকল্পটি অধিক গ্রহণযোগ্য? চেকলিস্ট, রেটিং স্কেল, নিউমেরিক্যাল স্কেল নাকি রুব্রিক্স? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রুব্রিক্স। এক্সপ্লেনেশন দেখে নেব প্রত্যেকটির। এখানে অপশনে যেগুলো মেনশন রয়েছে সবগুলোই হচ্ছে টুলস অফ ইভালুয়েশন, এগুলোর থ্রু থেকে ইভালুয়েশন করা হয়ে থাকে। চেকলিস্ট হচ্ছে ইয়েস নো অথবা কিছু অল্টারনেটিভস দেওয়া হবে স্টুডেন্টকে এবং টিচার কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে এবং তার উপর অল্টারনেটিভসের থ্রু থেকে অ্যান্সার দিতে হবে স্টুডেন্টকে। এইভাবে যে টুলসের মধ্যে ইভালুয়েশন করা হয় তা হচ্ছে চেকলিস্ট। রেটিং স্কেল হচ্ছে দু রকমের, এক হচ্ছে নিউমেরিক্যাল স্কেল বা নিউমেরিক্যাল রেটিং স্কেল, আরেকটি রয়েছে গ্রাফিক রেটিং স্কেল। এখানে টিচার হয়তো গ্রাফিক্সের থ্রু থেকে যেমন স্টার দিয়ে বলতে পারে একজন স্টুডেন্টকে ইভালুয়েট করতে পারে তার পার্টিকুলার টাস্কের উপর, অথবা নাম্বার জেনারেট করতে পারে 1 to 10। এর রুব্রিক্স হচ্ছে স্টুডেন্টের ওভারঅল রিপোর্ট থাকবে, সেখানে ওভারঅল রিপোর্টকে বলা হয় রুব্রিক্স। তাই অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। এর থ্রু থেকেই সোশ্যাল স্কিলস অ্যাসেসমেন্ট করা যাবে, যেখানে ওভারঅল একটা রিপোর্ট থাকবে স্টুডেন্ট রিলেটেড। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, DASH is an instructional strategy and a type of blended learning which requires pupil complete readings at home and work on live problem solving during classroom time। কোন ধরনের ক্লাসরুমে স্টুডেন্টদের রিডিংসের জন্য অলরেডি লেকচার প্রোভাইড করা হয়ে থাকে এবং তার উপর বেস করে লাইভ ক্লাসরুমের মধ্যে প্রবলেম সলভ করানো হয়ে থাকে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্লিপড ক্লাসরুমে এই ধরনের হয়ে থাকে। এটা একটা মিশ্রণ ক্লাসরুম যেখানে হোমওয়ার্ক থাকছে বা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা হচ্ছে এবং লাইভ যে ক্লাস সেখানে কিন্তু প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। ফ্লিপড ক্লাসরুম হলো এক ধরনের ক্লাসরুম যেটি হচ্ছে ব্লেন্ডেড লার্নিং অথবা মিশ্রিত লার্নিং। কিসের মিশ্রিত লার্নিং? যেখানে ফেস টু ফেস ক্লাসরুম টাইম থাকে এবং ওয়েব বেসড লার্নিংও রয়েছে। ওয়েব বেসড লার্নিংয়ে কী করা হয়, স্টুডেন্টকে অলরেডি আগেই ভিডিও লেকচার প্রোভাইড করা হয়ে থাকে এবং সেই ভিডিও লেকচারের উপর বেস্ট করে যেখানে ফেস টু ফেস ক্লাসরুম রয়েছে অথবা লাইভ ক্লাসরুম রয়েছে সেখানে প্রবলেম সলিউশন করানো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলা হয়েছে এ ভিডিও কনফারেন্স বিটুইন সুস্মিতা ইন মুম্বাই, রাধাকান্ত ইন লন্ডন, বরুণ ইন গুয়াহাটি, জয়ন্তী ইন সিঙ্গাপুর অ্যান্ড সুধাংশু ইন তেজপুর, পুরকায়স্থা ইন কলকাতা অ্যান্ড সুনীল ইন ভুবনেশ্বর ইজ হোয়াট টাইপ অফ কমিউনিকেশন? তাহলে এখানে দেখছি আমরা ডিফারেন্ট লোকেশন রয়েছে এবং সেই লোকেশনে আলাদা আলাদা পার্সন রয়েছে। এই ধরনের কমিউনিকেশন তারা ভিডিও কনফারেন্সের থ্রু থেকে করছে, তার মানে এটা কি ধরনের কমিউনিকেশন হবে? এটা হয়ে যাবে গ্রুপ কমিউনিকেশন অবশ্যই, কিন্তু এখানে একটা মিডিয়াম ইউজ হচ্ছে, যেটা হচ্ছে কি ভার্চুয়াল কোনো একটা প্ল্যাটফর্ম রয়েছে যার থ্রু থেকে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, সেই জন্য এটা হবে গ্রুপ মিডিয়েটেড কমিউনিকেশন। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। অপশন এতে রয়েছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন বলতে কি বোঝায়? যেখানে হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস থাকছে আর যার থ্রু থেকে কি হচ্ছে একটা পার্টিকুলার ইনফরমেশন ফ্লো হচ্ছে হিউজ পার্টিসিপেন্টসের কাছে বা মাস নাম্বার অফ অডিয়েন্সের কাছে। যেমন টেলিভিশন বা রেডিও, নিউজ পেপার, এগুলোর থ্রু থেকে যে ইনফরমেশন ফ্লো হচ্ছে এগুলোই হচ্ছে মাস কমিউনিকেশন। নেক্সট হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। কি হয়? গ্রুপ কমিউনিকেশন হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ অথবা বিটুইন দ্য গ্রুপসের মধ্যে যদি ইনফরমেশন এক্সচেঞ্জ হয় তখন সেটাকে বলা হবে গ্রুপ কমিউনিকেশন। আর পাবলিক কমিউনিকেশন কাকে বলা হয়? পাবলিক কমিউনিকেশন হচ্ছে যেমন কোনো এক পাবলিক ডোমেনের মধ্যে স্পিচ দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে কি পাবলিক কমিউনিকেশন। কোয়েশ্চেন নাম্বার 7, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ISBN is a DASH digital unique numeric commercial machine readable identification number meant for publication of books and book like products। এখানে কতগুলো ডিজিটস থাকে? ISBN এই ধরনের একটা বারকোড থাকে, সেখানে ISBN নাম্বার দেওয়া থাকে। তো এখানে কতগুলো নাম্বার থাকে? এখানে যদি দেখতে পাবে 13 নাম্বারস রয়েছে, তাই এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। Next question number 8, APA format is a writing style, guide and format produced by the APA যে ফরম্যাট স্টাইল রয়েছে রাইটিং এর, এটা কারদের দ্বারা তৈরি করা হয়েছে?
এটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এ ন্যারেটিভ লিটারেচার রিভিউ বেস্ট রেফার্স টু। ন্যারেটিভ লিটারেচার রিভিউ নিম্নের কোন অপশনটিকে রেফার করছে? অপশন নাম্বার এতে রয়েছে গেদার, ক্রিটিকিং অ্যান্ড সামারাইজিং জার্নাল আর্টিকেলস অ্যান্ড টেক্সট বুকস অন এ পার্টিকুলার টপিক পটেন্সিয়ালি টু আইডেন্টিফাই গ্যাপ ইন দ্য লিটারেচার। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ লিটারেচার রিভিউ থ্রু থেকে কি করা হয়ে থাকে, যে এক্সিস্টিং লিটারেচার রয়েছে সেগুলোকে রিভিউ করে তার থ্রু থেকে ইনফরমেশন গ্যাদার করা হয় ওই পার্টিকুলার টপিকের উপর যেখানে রিসার্চ করা হচ্ছে, বা যে টপিকের উপর রিসার্চ করা হচ্ছে, বা সেটাকে ক্রিটিক করেই রিসার্চটা করা হয়ে থাকে, বা তার উপর কিছু সামারাইজিং করা হয়ে থাকে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ফর দ্য ফলোয়িং লিস্ট অফ মেথডস অফ টিচিং used in instruction of higher learning, identify those which are learner centered। নিম্নে যে মেথডস গুলো দেওয়া রয়েছে এর মধ্যে লার্নার সেন্টার্ড মেথড হচ্ছে কোনগুলো? লার্নার সেন্টার্ড মেথড মিন্স কোনগুলোকে বোঝায়? যেগুলোতে লার্নার হবে প্রাইমারি ফোকাসড, বা লার্নার বা স্টুডেন্টস হচ্ছে প্রাইমারি রোল প্লে করবে এবং এখানে টিচার হবে সেকেন্ডারি রোল অর এ ফেসিলিটেটর হিসেবে কাজ করবে। তাহলে এখানে যদি আমরা দেখি অপশন নাম্বার এতে রয়েছে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক পুরোপুরি স্টুডেন্ট সেন্টার্ড হয়ে থাকে, এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড হবে। নেক্সট চক অ্যান্ড টক, এটা হয়ে যাচ্ছে টিচার সেন্টার্ড। লেকচার উইথ অডিও ভিজুয়াল, এই দুটোই হবে টিচার সেন্টার, মানে এই দুটো অপশন হবে না। এই দুটো অপশন বাদ দিয়ে যে অপশনটা রয়েছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। যেমন রয়েছে এখানে অপশন নাম্বার বি 1, 4 and 5, এখানে 2 and 3 নেই, বাকিগুলোতে 2 and 3 রয়েছে, তাই এগুলো অ্যান্সার হবে না। আশা করছি বোঝা গেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11-এ কি বলা হয়েছে? বলা হয়েছে এ পুল ইজ ডান টু এস্টিমেট দ্য প্রপোর্শন অফ এমপ্লয়িজ অফ অ্যান অর্গানাইজেশন হু থিঙ্ক দ্যাট দে আর অ্যাক্টিভলি এঙ্গেজড ইন দেয়ার জব। কোন একটি কর্মসংস্থায় কর্মীরা কতটা কর্মোদ্যোগী এটা বোঝার জন্য একটি ভোট নেওয়া হয়। দ্য পুল ইজ বেসড অন এ র্যান্ডম স্যাম্পল অফ 400 এমপ্লয়িজ, এবং এই ভোটটি 400 জন কর্মীর মধ্যে নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য কনজারভেটিভ মার্জিন অফ এরর অফ দিস পুল। তাহলে এই ভোটটির জন্য কনজারভেটিভ মার্জিন অফ এরর কতটা হবে, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে বের করবো, এর জন্য একটি সিম্পল ফর্মুলা আমি বলে দিচ্ছি। কখনো যদি কনজারভেটিভ মার্জিন অফ এরর বের করতে বলে সবসময় কি করবে, এর যে ফর্মুলা হচ্ছে 1/√n, ঠিক আছে? 1/√n, n মানে এখানে হয়ে যাবে স্যাম্পল সাইজ, n মানে কি বলছি, স্যাম্পল সাইজ। তাহলে এখানে 1/√400, যেহেতু 400 স্যাম্পল সাইজ রয়েছে, এরপর 1 এটা 400কে যদি আমরা রুট ভাঙি তাহলে কত পাবো, 20 পাবো, ঠিক আছে? এরপর এখানে যদি আমরা 20 দিয়ে 1কে ভাগ করে নিই তাহলে পয়েন্ট দেবো, তারপর এখানে 0 আসবে, তাও হচ্ছে না, তার মানে একটি এখানে 0 দেবো, আবার এখানে 0 নিয়ে আসবো, আবার এবারে 20 5 100 হয়ে যাবে। তার মানে ফাইনালি যে কনজারভেটিভ মার্জিন অফ এরর হচ্ছে সেটা হচ্ছে 0.05, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি সকলের বোঝা গেছে। চলো এরপর কোয়েশ্চেন নাম্বার 12-এ দেখো বলা হয়েছে দ্য ডিসক্রিপেন্সিজ বিটুইন দ্য এস্টিমেট অ্যান্ড এ পপুলেশন প্যারামিটার ইজ নোন অ্যাজ। এস্টিমেট এবং পপুলেশন প্যারামিটারের মধ্যে যে ডিসক্রিপেন্সিজ বা পার্থক্য দেখা যায় তা হলো ফর্মুলা এরর, স্যাম্পলিং এরর, নাকি নন স্যাম্পলিং এরর, নাকি কমন মেথড বায়াস। এটা হয়ে যাবে স্যাম্পলিং এরর। যখন এস্টিমেট এবং পপুলেশনের মধ্যে ডিফারেন্স বা ডিসক্রিপেন্সিস অথবা পার্থক্য যদি দেখা যায় তখন সেটাকে স্যাম্পলিং এরর বলে। অপশন নাম্বার বি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে, ইফ দেয়ার ইজ লিনিয়ার ট্রেন্ড প্রেজেন্ট ইন দ্য পপুলেশন দেন হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ মোস্ট এফিসিয়েন্ট স্যাম্পলিং টেকনিক। যদি কোনো জনগোষ্ঠীর মধ্যে ক্রমান্বয়তা দেখা যায় তখন কোন পদ্ধতির মাধ্যমে খুব সহজে আমরা স্যাম্পলিং করে নিতে পারি? তো এটা হয়ে যাবে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংয়ে এভরি nth নাম্বারের এলিমেন্টকে অ্যাজ এ স্যাম্পল হিসাবে সিলেক্ট করা হয়ে থাকে, বাট ফার্স্ট সিলেকশন যেটা হবে সেটা কিন্তু অবশ্যই র্যান্ডম হয়, সেই জন্য এটাকে কোয়াসি র্যান্ডম স্যাম্পলিং বলে। কারণ এখানে এভরি nth নাম্বার তো আমরা জেনে যাচ্ছি যে কত নাম্বারের রেঞ্জে আমরা গিয়ে একটি স্যাম্পলকে সিলেক্ট করতে পারবো ওভারঅল পপুলেশন থেকে, বাট এখানে প্রথম যেটা হয় সেটা যেখান থেকে হোক আমরা সিলেক্ট করে নিই, ঠিক আছে? তারপর যেখান থেকে আমরা সিলেক্ট করছি প্রথমে তারপরের যে রেঞ্জ হবে সেটা সবসময় ডিফাইন্ড থাকে, সেই জন্য এটাকে কোয়াসি র্যান্ডম বলা হয়। র্যান্ডমের মতো একদম নয়, ঠিক আছে? র্যান্ডম স্যাম্পলিংয়ের মতন হয় না, সেই জন্য কোয়াসি র্যান্ডম স্যাম্পলিং বলা হয় সিস্টেমেটিক স্যাম্পলিংকে।
এখানে কি হয়, এভরি nth নাম্বারকে এজ এ স্যাম্পল হিসাবে সিলেক্ট করা হয় যদি সেখানে পপুলেশনের মধ্যে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে, লিনিয়ার ট্রেন্ড বা কোনো একটা সিকোয়েন্স দেখা যায়। আশা করছি বোঝা গেছে। এটা অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 বলা হয়েছে হু কল্ড দ্য স্টাডি অফ কমিউনিকেশন রেটরিক। এখানে নিম্নের কোন ব্যক্তি কমিউনিকেশনকে রেটরিক বলে অভিহিত করেছেন? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যারিস্টটল। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। রেটরিক রেফার্স টু দ্য স্টাডি অ্যান্ড ইউজ অফ রিটেন, স্পোকেন অ্যান্ড ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। কীভাবে আমরা এগুলোকে ইউজ করি বা এর স্টাডিকে অ্যাকচুয়ালি রেটরিক বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল এক্সটেন্সিভলি ডিসকাসড দ্য আর্ট অফ পারসুয়েশন, এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড অডিয়েন্স। কীভাবে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করা যায়, তার এফেক্টিভ ম্যানার কী হবে এবং কি ল্যাঙ্গুয়েজ, কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এগুলো সমস্ত ডিসকাস করেছেন অ্যারিস্টটল তার কমিউনিকেশনের থিওরিতে, এবং কমিউনিকেশনের যে স্টাডি তাকে তিনি রেটরিক বলেছেন। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলা হয়েছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ অফ ইভালুয়েশন ইজ। ইভালুয়েশনের মোস্ট সিগনিফিক্যান্ট এখানে যে অ্যাপ্রোচ কি হবে? অপশন এতে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ইভালুয়েশন কি হয়? কন্টিনিউয়াস হয় এবং কম্প্রিহেন্সিভ মানে ডিটেল বা কমপ্লিট হয়ে থাকে। নেক্সট হচ্ছে কন্ডাক্টিং অবজেক্টিভ টার্ম অ্যান্ড এক্সামিনেশন। ইভালুয়েশন মানে কি শুধু এরকম বোঝায় যে পরীক্ষা পদ্ধতি একটি লাস্ট পরীক্ষার পদ্ধতিকে বোঝায়? না, এরকম হবে না। মেনটেনিং কিউমুলেটিভ রেকর্ড কার্ডস, শুধুমাত্র যে কিউমুলেটিভ রেকর্ড কার্ডস থাকে এগুলোকে মেনটেন করা হয়, এটাও হবে না। ইভ্যালুয়েশন এরকম হয় না। সেমিস্টার সিস্টেম ইভ্যালুয়েশন করা হয়, সেটাকে কি ইভ্যালুয়েশন বলে বা সিগনিফিকেন্ট অ্যাপ্রোচ বলা হয় ইভ্যালুয়েশনের? না, এগুলো একটাও হবে না। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইভ্যালুয়েশন বলতে হবে সবসময় কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ হয়ে থাকে। অপশন নাম্বার এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্লুডস এক্সাম্পল অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস। নিচের যেগুলো দেওয়া আছে এখানে কোনগুলো হবে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এর এক্সপ্লেনেশন দেখে নেব আমরা। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস আর দোজ দ্যাট ক্যান বি মেজার্ড অ্যান্ড এক্সপ্রেস নিউমেরিক্যালি। তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল মানে আমরা কি বুঝি? যেগুলোকে নাম্বার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি সেগুলোকেই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বলবো। এখানে অপশন এ এবং অপশন সিতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। অপশন এতে দেওয়া রয়েছে এজ। এজকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু ইয়ার দিয়ে ডিনোট করি। টেম্পারেচারকে আমরা ফারেনহাইট অথবা সেলসিয়াস দিয়ে ডিনোট করি এবং নিউমেরিক্যাল ভ্যালু পাই। ইনকামকে আমরা মানি অথবা ডলার দিয়ে বলতে পারি বা বিভিন্ন কান্ট্রির যে কারেন্সি রয়েছে সেগুলো দিয়ে বলতে পারি এবং সেগুলো নিউমেরিক্যাল ফিগার হয়। হাইটকে আমরা ইঞ্চেস অথবা ফিট দিয়ে বলি এবং এটাও নিউমেরিক্যাল ভ্যালু পাই আমরা এখান থেকে। তার মানে এই অপশানে যেটা রয়েছে যেগুলো ভেরিয়েবলগুলো প্রত্যেকটি কোয়ান্টিটেটিভ। বিতে যদি দেখি আমরা সি যেগুলো মেনশন রয়েছে, বিতে যেগুলো রয়েছে জেন্ডার, রিলিজিয়াস, এথনিক গ্রুপ, এগুলো কিন্তু কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ঠিক আছে। সিতে যেগুলো রয়েছে দেখো গ্রেড পয়েন্ট অ্যাভারেজকে আমরা সবসময় নিউমেরিক্যাল ফিগারই দেখি। 7.5 কেউ পাচ্ছে, 6.4 পাচ্ছে, 8.2 পাচ্ছে, এগুলো সব নিউমেরিক্যাল ফিগারে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আসে। এনজাইটি লেভেল যেটা আছে এটাও আমরা কিন্তু বিভিন্ন স্কেল অফ অ্যাসেসমেন্ট রয়েছে যার থ্রু থেকে আমরা এখান থেকেও নিউমেরিক্যাল ফিগার পাই। ঠিক আছে। এনজাইটি লেভেল 1, 2, 3 এভাবে পেয়ে থাকি, তাহলে এটাও হয়ে যাবে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। রিডিং পারফরমেন্সকেও আমরা কোয়ান্টিফাই করতে পারি, মানে নিউমেরিক্যাল ফিগারেই বলতে পারবো, যেমন পার আওয়ারে কতটা স্টাডি করছে অথবা মিনিট বা তার কম্প্রিহেন্সিভ যে স্কোর সেগুলো কত। ঠিক আছে, এগুলো দেখে আমরা বলতে পারি। তার মানে এটাও হয়ে যাবে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তাহলে অপশন নাম্বার ডি বোথ এ অ্যান্ড সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 এখানে বলা হয়েছে স্টেটমেন্ট রয়েছে আর কনক্লুশন রয়েছে। এখান থেকে যে দুটো স্টেটমেন্ট রয়েছে তার বেসিসে কোন কনক্লুশনগুলো ভ্যালিড সেগুলো আমাদেরকে বলতে হবে। কি বলা হয়েছে? অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার্স। অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার, তাহলে এটা আমি ব্রাঞ্চেস ধরে নিলাম। এই ব্রাঞ্চেস হচ্ছে কি সমস্তটাই ফ্লাওয়ার। ঠিক আছে। এরপর বলেছে স্টেটমেন্ট 2তে বলেছে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, সমস্ত ফ্লাওয়ার হচ্ছে ট্রি। এইভাবে আমি ধরে নিলাম। এরপর আমি জাস্টিফাই করব কনক্লুশনগুলোকে। অল ব্রাঞ্চেস আর ট্রিজ কি বলেছে? অল ব্রাঞ্চেস, এখানে এই ব্রাঞ্চেস যে রয়েছে অল ব্রাঞ্চেস হচ্ছে ট্রিজ, এদিক থেকে এদিকে আসছে। হ্যাঁ, ভেতরের সার্কেল থেকে বাইরের সার্কেলে যদি বলা হয় তখন কিন্তু ট্রু হবে। ঠিক আছে, কনক্লুশন ট্রু হবে। নেক্সট বলছে অল ট্রিজ আর ব্রাঞ্চেস। এরপর বলছে এখানে ট্রিকে ব্রাঞ্চেস বলা হচ্ছে। ঠিক আছে, অল ট্রিজ ব্রাঞ্চেস। অল কখনো বাইরের সার্কেল থেকে ভিতরের সার্কেলে গেলে অল কখনো হবে না। এখানে যদি সাম হতো তাহলে কিন্তু কারেক্ট হতো। ঠিক আছে, এটা হবে না।
তাহলে 2 নম্বর যেখানে যেখানে আছে অপশানে সেটা কিন্তু হবে না অ্যান্সার। এখানে 2 রয়েছে মানে অপশান বি কখনো অ্যান্সার হবে না, ঠিক আছে। সিতে কি 3 নম্বর যে কনক্লুশন আছে সেখানে কি বলা হয়েছে, অল ফ্লাওয়ার্স আর ব্রাঞ্চেস। এখানে বলা হচ্ছে অল ফ্লাওয়ার্স আর ব্রাঞ্চেস, এখানেও আবার বাইরের থেকে ভেতরে সার্কেলে বলা হচ্ছে, সেই জন্য এটাও আমাদের অ্যান্সারে আসবে না, মানে 3 যেখানে যেখানে রয়েছে 3ও কিন্তু অ্যান্সার হবে না। তার মানে কি সি অথবা ডি এর মধ্যে অ্যান্সার আসবে। দেখে নিই 4 কনক্লুশন যেটা রয়েছে সেটা হবে কিনা। বলা হয়েছে সাম ট্রিজ আর ব্রাঞ্চেস, এখানে দেখো ট্রি বলছে আবার সাম দিয়ে বলছে, দিয়ে ব্রাঞ্চেস বলছে ভিতরের দিকে যাচ্ছে, যেমন বলেছি বাইরের সার্কেল থেকে ভিতরের দিকে সার্কেলে সাম কি হয়, ট্রু হয়। তার মানে কি 4 হয়ে যাবে, 1 and 4 হচ্ছে কারেক্ট বা ভ্যালিড কনক্লুশন বেসড অন দ্য গিভেন স্টেটমেন্টস, ঠিক আছে। অপশন নাম্বার সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কি বলা হয়েছে, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য world which despite high level of per capita income, GDP growth, real income, experience high mortality rate, undernutrition rate, poor literacy and so on. What is দিস স্টেট কল? তাহলে এই ধরনের কন্ডিশনে আমরা কি বলবো, পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে যেখানে কি গড় আয় অথবা জিডিপি বৃদ্ধি খুব বেশি হওয়া সত্ত্বেও সেখানে মৃত্যুর হার এবং অপুষ্টি অশিক্ষা এগুলো অনেক বেশি থাকে, ঠিক আছে। তাহলে এই ধরনের কান্ট্রিকে আমরা কি বলবো, গ্রোথ তো হচ্ছে বলবো কিন্তু উইথাউট ডেভেলপমেন্ট। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট। এর অপোজিট যদি হতো গ্রোথ উইথ ডেভেলপমেন্ট হতো, ঠিক আছে। সবকিছু হাই থাকতো এবং ডেভেলপমেন্ট লিটারেসির দিক থেকে নিউট্রিশন, ঠিক আছে, অপুষ্টি এগুলো যদি থাকতো না, ঠিক আছে, মোর্টালিটি রেট এগুলো যদি না থাকতো, কম থাকতো মোর্টালিটি রেট, তাহলে আমরা কি বলতাম, সেটাকে গ্রোথ উইথ ডেভেলপমেন্ট বলতে পারতাম, ঠিক আছে। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ মেথড ইজ বেসড অন কন্ট্রোল অবজারভেশন। তো কন্ট্রোল অবজারভেশন কোন রিসার্চে থাকে, আমরা সবসময় জানি কন্ট্রোল অবজারভেশন হচ্ছে ফিল্ড এক্সপেরিমেন্টেশন রিসার্চে দেখতে পাই আমরা। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, এখানে কি বলা হয়েছে, ইন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজে, তো ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলি, ভার্বাল কোড বলি, ঠিক আছে, ভার্বাল কোড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। 21, এখানে লিস্ট 1-এ ইভেন্টস রয়েছে এবং লিস্ট 2-তে মান্থস বা ইয়ার অফ কনফারেন্সগুলো রয়েছে যেগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। তো এতে রয়েছে আর্থ সামিট, দ্য আর্থ সামিট ইন রিও ডি জেনিরো, ব্রাজিল, হোয়ার মোর দেন 178 কান্ট্রিজ অ্যাডপ্টেড এজেন্ডা 21। তাহলে আর্থ সামিট কবে হয়েছিল, সকলের জানা 1992-তে হয়েছিল, তখন 1992 রয়েছে, জুন 1992। তার মানে এর সাথে অপশন নাম্বার 3 হবে, এর সাথে অপশন নাম্বার 3 একমাত্র অপশন নাম্বার সি রয়েছে, আর কিন্তু কোনো অপশন নেই, মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে। বাট আমরা যেহেতু আলোচনা করছি এখানে আমরা একটু এগুলো রিভিশনও করে নেব বা জেনে নেব। বিতে রয়েছে মিলেনিয়াম সামিট এট ইউএন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক লেড টু দ্য এলাবোরেশনস of 8 Millennium Development Goals to reduce extreme poverty by 2015। তাহলে এটা কবে হয়েছিল, এটা 2000 সালে হয়েছিল। 2000 সাল থেকে 2015 অবধি চলেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানে 8টি গোল রাখা হয়েছিল। এটা হবে একের সাথে ম্যাচ হবে বি, তো এখানে বি রয়েছে একের সাথে ম্যাচ। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিও +20 in Rio de Janeiro, Brazil, where number of states adopted the outcome ডকুমেন্ট দ্য ফিউচার উই ওয়ান্ট, ঠিক আছে। এটি হয়েছিল 2012 সালে, জুনের 2012 সালে, রিও +20, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে 2 নম্বরের সাথে ম্যাচ সি। নেক্সট হচ্ছে ডিতে বলা হয়েছে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হোয়ার 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাট ইটস কোর ওয়ার অ্যাডপ্টেড, ঠিক আছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডপ্ট হয়েছে 2015-তে। অপশন নাম্বার এখানে ডি এর সাথে 4 ম্যাচ করছে। ফাইনালি অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। আশা করছি সকলের বুঝে গেছে। এরকমই নেট সেটের পেপার 1-এর PYQs এর সলিউশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।